আমন্ত্রণ ২১-এর রাতে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, যিনি একাধারে একজন ইসলামিক স্কলার, রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ। সবার কাছে তিনি শায়খে চরমনাই নামেই পরিচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ২১-এর রাতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। জি, আজকে তাহলে আমরা শুরু করতে পারি। আমি প্রথমেই নির্বাচনের পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। নির্বাচনের তো আর খুব বেশি দিন বাকি নেই। এর মধ্যে আপনাদের যে ইসলামিক জোট আছে, 11টি দল তার মধ্যে যুক্ত হয়েছে। সমঝোতা নিয়ে একটি আলোচনা চলছে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। সেটি কি অবস্থা আছে, একটু আমাদেরকে বলবেন? আমি নামের ব্যাপারে একটু সংশোধনী দিতে চাই। প্রথমত ইসলাম ও দেশপ্রেমিক অ্যালায়েন্স। জি, শুধু ইসলামিক জোট না, ইসলাম ও দেশপ্রেমিক অ্যালায়েন্স আমাদের। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের অবস্থান এখন পর্যন্ত ভালোই আছি। আশা করি ইনশাআল্লাহ যদি আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে পারি, তাহলে বাংলাদেশের জনগণ এই অ্যালায়েন্সকে গ্রহণ করবে বলে আমি মনে করি। জি, আমরা বিভিন্ন পত্রপত্রিকার খবর দেখছি, সেখানে বলা হয়েছে আসলে যে কতটি আসনে কে প্রতিদ্বন্দ্বিতা করবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যে আমি গণমাধ্যমের একটি খবর আমি আপনাকে বলতে চাই। সেখানে সবশেষ বলা আছে যে 40টি আসন ইসলামিক আন্দোলনকে দেওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে। মানে সে ব্যাপারে আপনারা কি বলবেন? আমি বলবো আসলে কেউ কাউকে সিট দিবে বা আসন দিবে এরকম আমি জানি না। আমাদের অ্যালায়েন্সটা হয়েছিল সবাই সম্মিলিত ভাবে আমরা যে যেখানে ভালো অবস্থানে আছি সে সেখানে নির্বাচন অংশগ্রহণ করবে। এটি হলো আমাদের মূল ভিত্তি। এখানে আমরা কারোর সাথে জোট করি নাই যে সে আমাদেরকে সিট ভাগ করে দিবে। আর যেখানে আপনারা মনে করেন ইসলামী আন্দোলন জামাত তার একটা জোট, এইটাই যদি প্রসিদ্ধ হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি 40 আসনে নির্বাচন করে, তাহলে অন্য যারা দল আছে তারা কত আসন নির্বাচন করবে? একটা প্রশ্ন আছে কি নেই? জি, অথচ আপনার বলছে ইসলামী আন্দোলন এবং জামাত তারাই হলো এই জোটের মধ্যে সর্বপ্রধান দল। তাহলে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বল্প সংখ্যক আসন নির্বাচন করে, তাহলে এটা সম হয়? এটা কি সৌন্দর্যতা আসে? আপনারা আপনার জি জি, আপনারা কতগুলো আসনে জয়ী হতে পারেন বলে আপনারা মনে করেন? আসলে দেখেন, আমরা কতগুলি আসনে জয়ী হতে পারি এরকম আমরা নির্দিষ্টভাবে বলতে পারবো না। তবে আমরা আমাদের সাংগঠনিক ভাবে যে জরিপ করেছি, আমরা দেখেছি যে আমাদের সিটগুলির অবস্থানটা কি এবং কে কোন জায়গায় ভালো অবস্থান আছে, এরকম আমরা বিভিন্ন সেক্টরে আমরা জরিপ করেছি। সেখানে আমাদের ইসলামী আন্দোলনের দলীয় রিপোর্ট আমরা যা দেখেছি, সেখানে 43টা সিট আমাদের এই গ্রেডে, তারপরে বি প্লাস, বি, সি। আমি এই কথা বলবো না যে 43টা সিটি আমরা বিজয় হবো, সেই কথা কিন্তু বলছি না। জি, আমি বলছি আমাদের জরিপে এগুলি আমাদের ভালো হওয়ার মতো, হতে পারবই এরকম আমি নিশ্চয়তা করছি না বা দিচ্ছি না। সম্ভাবনার কথা বলছেন? 143টা সিট। জি, 143টি সিটের কথা বলছেন? জি, মানে 143টি সিটে আপনাদের জয়ের সম্ভাবনা আছে, সেটি বলছেন? মানে আমাদের এ প্লাস, মানে এটা আমাদের এ গ্রেডের। জি, সেক্ষেত্রে একেবারে 143টার মধ্যে যদি আমি ধরি যে নিশ্চিত কতগুলি আসনে আপনারা জয়ী হতে পারেন বলে মনে করেন? এটা তো খুব কঠিন। তবে ইনশাআল্লাহ আমরা সিংহভাগ ভালো, সিংহভাগ ভালো একটা ব্যাপক সিটি ইনশাআল্লাহ আশা করি ভালো রেজাল্ট করবো, কিন্তু সংখ্যা নির্ধারিত বলা খুবই কঠিন। জি, এবার জামায়াত প্রসঙ্গে আসে। আপনি অনেকবারই আপনার বক্তব্য আমরা শুনেছি। জামায়াত ইসলামের ইসলামী আকীদা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, তাদের ধর্মবিশ্বাস এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। মানে সেই জায়গা থেকে কি আপনি আপনার বক্তব্য কি একই জায়গায় আছেন, নাকি আপনি আপনার বক্তব্য থেকে সরে এসেছেন? জামায়াতকে নিয়ে
একটু সংযোজন করতে চাই প্রশ্নটার মধ্যে। জি একটা আমি আমার তরফ থেকে প্রস্তুত করছি, ব্যাপারটা এরকম না। আমাদের মুরব্বিয়ানে কেরাম যে প্রশ্নগুলো তুলছেন আমি সেটা ব্যক্ত করছি, জি এবং আমি যে আগে ব্যক্ত করেছি সেই অবস্থানে এখন পর্যন্ত আছি। এখান থেকে না আমরা পিছু হটছি। আমাদের ব্যাপারেও জামাত যে আগে বক্তব্যগুলি দিয়েছে তারা সেই অবস্থানে আছে। এরপরেও আমরা একটা অ্যালায়েন্স করেছি আহ দেশ, মানবতা এবং ইসলামের স্বার্থে। জি সেক্ষেত্রে যদি আপনারা নির্বাচিত হন, যদি সরকার গঠন করতে পারেন, সেই ক্ষেত্রে আসলে রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে একটু যদি আমাদেরকে বিস্তারিত বলতেন। কোরআন ও সুন্নাহর ভিত্তিতে হবে। জি কোরআন ও সেটি কি সুন্নাহর ভিত্তিতে হবে। জি শরিয়া আইন যেটি বারবার বলা হয় যে শরিয়া আইনের ভিত্তিতেই রাষ্ট্র চলবে, সেই শরিয়া আইন কি আমাদেরকে একটু বলবেন যে আসলে সেটি কিভাবে, কাঠামো কি হবে, রাষ্ট্র কাঠামোর ব্যবস্থা কি হবে, বিচার ব্যবস্থা কি হবে? দেখেন, আমাদের মূল ব্যাপারটা কি হলো যে কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, ইজমা, কিয়াস, জি এই ভিত্তিতে যে আইন রচিত হয় তাকে বলা হয় শরিয়া। শরিয়া শব্দ অর্থ আইন, কানুন। জি আসলে শরিয়া শব্দ প্রয়োগ তো আমাদের আসলে সাধারণের মধ্যে একটু কম। এই জন্য শরিয়া কি যেন মনে করে। আসলে শরিয়া শব্দ অর্থে আইন, আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা, আইন কি শরিয়াতে আরবিতে শরিয়াত বলা হয়। আর শরিয়াতে শব্দ রাস্তা, পন্থা, পদ্ধতি, প্রক্রিয়া, বিভিন্ন অর্থ শরিয়াতের আছে। কাজী আমরা যদি কোরআন ও সুন্নাহ বলি, এই কোরআন ও সুন্নাহরই যেটা প্রকাশ করা হয় সেটাই হলো আরবিতে শরিয়া। জি আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা। আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে নির্বাচন নিয়ে আপনারা বলেছেন যে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা সেই বিষয়েও আপনি প্রশ্ন তুলেছেন। আসলে আপনি এখন কিভাবে দেখছেন নির্বাচনের পরিস্থিতি, কি আছে নিরপেক্ষ নির্বাচনের মতন? দেখেন, আসলে নির্বাচন পরিচালনা করবে কে? প্রশাসন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে কি? প্রশাসন। অথচ প্রশাসনের ব্যাপারে তো সবাই আপত্তি, আপনাদেরও আপত্তি যে প্রশাসন ঢিলা ঢালা হয়ে গেছে। তারা তাদের যেই কাজগুলি সেই কাজগুলি তারা আঞ্জাম দিচ্ছে না। দেখা যায় আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। দেখা যায় যে হাদির মতো এক ব্যক্তিত্ব, সেও তাকেও দুনিয়ার থেকে বিদায় হতে হয়েছে। আবার খুলনাতেও দেখা যায় যে মানুষ এনসিপির একজনকে মেরে ফেলেছে। এরকম আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না। যদি ঢিলাঢালা প্রশাসন হয়, তাদের মাধ্যমে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে কিভাবে? এর জন্য এই প্রশ্ন শুধু আমার না, এটা কিন্তু সবার প্রশ্ন। আমি তাদের সাথে আমিও প্রশ্ন করতে চাই, যদি এই প্রশাসন অবস্থা এরকম আবার কোনো দিকে ঝুঁকে যায়, কোনো দিকে হেলে যায়, তাহলে হেলে যাওয়া প্রশাসনের দ্বারা বা নির্বাচন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে কিভাবে? এটাই তো সবার প্রশ্ন, এটা আমার শুধু প্রশ্ন না। জি আপনাদের অ্যালায়েন্স থেকে একটি কথা বলা হচ্ছে যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে, মানে সেটি যদি অভিযোগ হয় বা সেই দিকেই যদি থাকে, তাহলে কি আপনারা আসলে কি শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? না, যদি এটা প্রবল ধারণা হয় যে নির্বাচন নিরপেক্ষ হবে না, আমরা তখন বলবো যে কি করব। কিন্তু আমরা এখন পর্যন্ত প্রশাসনকে বলবো যে কোনো অবস্থা থেকে হেরে না যায়, সে তো নিরপেক্ষ থাকে। যদি নিরপেক্ষ না থাকে তাহলে জনগণ তাকে ক্ষমা করবে না। যেরকম বিগত দিনের প্রশাসন কোনো দিকে হেলে যাওয়ার কারণে তার কিন্তু মবের শিকার হয়েছে। আমি অনুরোধ করব যে বর্তমান প্রশাসনকে আমরা শ্রদ্ধা করি, সম্মান জানাই, তারা যেন কোনো অবস্থাতেই তাদের কাজের কারণে মবের শিকার না হয়, এই অনুরোধ আমার থাকবে। জি আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই যে নারী সংস্কার নিয়ে আপনারা আপত্তি জানিয়েছেন। আপনাদের 5 দফা দাবি ছিল নির্বাচনের আগে,
সেই যে দাবি আপনারা তুলেছিলেন 5 দাবির অনেকগুলোই তো আমরা দেখছি না যে বাস্তবায়ন হয়েছে। তাহলে আপনাদের দাবিগুলোর আসলে কি হলো, সেটি কি আসলে এখানেই শেষ নাকি? আচ্ছা, দাবি তো দাবি,